বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে যুক্ত আছেন মিহির ঘোষ, সহকারী সাধারণ সম্পাদক, CPB। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে। ইউনূস রুবিওর ফোনালাপ নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন এবং তিনি বলেন যে তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছেন। তখন আমি সামনে বসা ছিলাম, সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে, অর্থাৎ আমেরিকা বাংলাদেশের সংস্কার কার্যক্রমের সমর্থনের কথা বলেছে এবং কথায় উঠে এসেছে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন করা হোক। শীঘ্রই নির্বাচন করার বিষয়ে আমেরিকার স্টেট সেক্রেটারি বলেছেন কিনা প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেননি। তিনি বলেন দুপক্ষের কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে, তার মধ্যে এই কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন করা হবে। মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন না, এই ধরনের কোনো কথা হয়নি। এরপর যে তথ্যটি তা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় নবম দিনের মতো দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আলোচনায় পূর্বের যে অমীমাংসিত বিষয় ছিল অধিকতর পর্যালোচনা হওয়ার পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও জরুরি অবস্থা ঘোষণা, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় এবং কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্যদের কি পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি সেটা আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগী যেন হয় আমাদের দিক নির্দেশক। তিনি আরো বলেন, 53 বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগ হেলায় হারানো যাবে না। আরেকটি তথ্য তা হচ্ছে, আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে স্থানীয় পর্যায়ে নেতা ও নেতৃত্ব তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আনুপাতিক ভোট কেন, এটা আপনারা কিসের জন্য চান? তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না, কোনো প্রতিষ্ঠান থেকে তো কেউ নেতা হতে পারবে না। একটা লোক তার একটা এলাকায় দীর্ঘদিন কাজ করছে, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এসব কাজ করতে করতে ধীরে ধীরে নেতা হয়। যখন আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো মানুষ দলকে ভোট দেবে, তারপরে দল বেছে বেছে তারা লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই কথা বলেন এবং নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রা মানুষের ব্যাপক সাড়া মিলেছে। খুব শিগগিরই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি, আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি একটু অনুষ্ঠানের শুরুতে জনাব মাসরুর মাওলা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। জি মাসরুর মাওলা, আমি একটু শুরুতে আপনার কাছে আসি। যে কথাগুলো বলছিলাম, আমরা যদি একটু দেখি যে আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর এখনো পুরোপুরি পূর্ণ হয়নি, কিন্তু যে ঐক্যের ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ আন্দোলন করেছিল, সেই ঐক্য এখন আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না মাসরুর মাওলা? থ্যাংক ইউ। আমাকে আর আমি প্রথমে সরি চেয়ে দিচ্ছি, একটু লেট হয়ে গেছে আমাদের। এনিওয়ে, আসলে দেখেন, যখন আওয়ামী সরকার যখন পতন হয় তখন সবাই একটা হোপ নিয়েছিল যে ঠিক আছে, 15 বছর একটা সরকার চালিয়েছে নতুন ভাবে, আপনার অন্যান্য দলদেরকে নিয়ে
একটা লেভেল প্লেইং ফিল্ড দিবে, যেখানে ইউনূস সরকার শুরুতেই বলেছিলেন যে আমরা সবাইকে একত্রে নিয়ে আমরা যাত্রা করব, কিন্তু এটা সম্পূর্ণ অপোজিট অপোজিট দিকে চলে গেছিল উনি। আর তখন তো ছাত্রদের যেমন ধরেন ছাত্রদের মধ্যে ঐক্য ছিল, ছাত্ররা এখন হয়ে গেছে, এখন তারা একটা দল গঠন করেছে এনসিপি। এছাড়া স্টুডেন্টদের মধ্যেও কিন্তু এখন কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ওদের ভিতরে শুরু হয়ে গেছে, বিকজ ওরা যে আশা নিয়ে যে ওরা যেভাবে ওরা রাস্তা নেমেছিল সেটা দেখছে এখন অপোজিট। তার মানে ওরা নিজেরই মুখ দিয়ে বলছে ওদের ইউজ করা হয়েছে। আরেকটা জিনিস হলো কি, যে যেমন দেখেন আওয়ামী লীগের এগেইনস্টে যারাই নেমেছিল আসলে অ্যাকচুয়ালি কারা নেমেছিল সেটা তো আমি বলবো, সেটা এই যে এখন রেজিস্টার্ড দল যেটা হলো এনসিপি, আর আর কিছু ছাত্র, মূল ছাত্ররা কিন্তু রাস্তায় কিন্তু আওয়ামী লীগের এগেইনস্টে ছিল না। আর আরো একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হলো যে আওয়ামী লীগকে যেভাবে ওরা এখন ওই ব্যান করার চিন্তা ভাবনা করছে, যেটা থ্রু ইনভেস্টিগেশন মাধ্যমে পরে আপাতত তাদের কার্যকারিতা সবকিছু মানে স্থগিত করে গেছে। তো এখন এইভাবে একটা দলকে আপনার মাইনাস করেছে, জাতীয় পার্টিকে মাইনাস করতে চাচ্ছে। তো সেই হিসেবে এখন এখন দেখেন এখন হয়ে গেছে কি, এখন মাঠে আপনি বলতে পারেন ওই বিএনপি আর জামাত ছাড়া আমি কাউকে দেখি না। কারণ বাকি যারা দল আছে এরা আসলে কোনোদিন সরকার গঠন করেও নাই, হ্যাঁ, তাদের কোনো এক্সপিরিয়েন্সও নাই। তো বাকি দলগুলোর সম্বন্ধে কথা বলতে চাই না। সিপিবি অনেক পুরানো, সিপিবিও ছিল কিছুটা কিছু, কোথাও না কোথাও কোনো জায়গায় তারা ইনভলভমেন্ট ছিল, কিন্তু বাকি কোনো দলের কোনো ছিল না। তো এখন ঘটনা কি, এখন ইলেকশন, এখন হচ্ছে কি ইলেকশন নিয়ে যেভাবে কথা, ইলেকশন নিয়ে যেভাবে সবাই চাচ্ছে, যেমন ধরেন ইউনূস সাহেবের গভর্নমেন্ট বলছেন যে আমরা একটা ফেব্রুয়ারি মাসে মধ্যে ইলেকশন দিতে পারি, এর আগে কথা ছিল ডিসেম্বর। এখন সবাই এখন ফোকাস করছে এখন হলো নির্বাচন নিয়ে, সবাই ফোকাস, এনসিপি ফোকাস করছে কি করে আমি ক্ষমতায় যাব, সবাই যার যার মতন করে তারা বিজি, সো নোবডি ইজ বদার্ড এট অল যে আওয়ামী লীগ এখন কি করছে। তো বিকজ আর আওয়ামী লীগের প্রক্রিয়া তো হলো যেমন অলরেডি আপনার একটা ইয়ে চলছে থ্রু জুডিশিয়াল প্রসেসে, আপনার কেস কাভারি চলছে। রিসেন্টলি শেখ হাসিনাকেও তো আপনার দেখলেন গতকালকে একটা 6 মান্থসের একটা যে ইয়ে দিয়েছে, সাজা দিয়েছে ওরা। তো এগুলি সবই চলছে। তো যার কারণে এখন আওয়ামী লীগকে যেভাবে আওয়ামী লীগকে নিয়ে কথা বলার মতন আসলে আমার মনে হয় এখন আর কেউ, যারা মুখ খুলেছিল তারা এখন আর বিজি না, বিকজ তারা এখন অন্যদিকে এঙ্গেজ হয়ে গেছে। তারা এঙ্গেজ হয়ে গেছে কি করে তারা তাদের স্কিন বাঁচাবে, তারা তাদের কি করে মানে পিঠের চামড়া বাঁচাবে, এটা নিয়ে তারা এখন বিজি। তো আমি বরঞ্চ বলবো যে আওয়ামী লীগের এখন টাইম, আওয়ামী লীগ বা এখানে অন্যান্য দল যেগুলো আছে, বিকজ আওয়ামী লীগের তো সবাই তো আর খারাপ না। হ্যাঁ, আওয়ামী লীগে 15 বছর যারা দেশ চালিয়েছে, সরকার সরকার চালিয়েছে, তাদের ক্যাবিনেটে যারা ছিল তারা ছাড়া ভালো মুখ তো এখনো আছে। আমি মনে করব তাদেরকে সুযোগ দেওয়া দেখ, ইনভেস্টিগেশন চলুক, জুডিশিয়ারি প্রসেসে যাক, সেই জায়গায় যাক, কিন্তু এদেরকে আসতে দিতে হবে। কারণ এদেরকে আসতে যদি না দেয় আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আপনারা দেখেন, আলটিমেটলি দেখাচ্ছে ভোটারে ইলেকশনের দিন দেখবেন যে ভোটার টার্ন আউট কত পার্সেন্ট দাঁড়ায়। আপনারা দেখেন, আমার তো মনে হয় 1 or 2% বেশি ভোটার টার্ন আউট, বিকজ আওয়ামী লীগের তো এখনো যে বড় স্টেক হোল্ডার্স আছে, যে আওয়ামী লীগের যে ভোটার্স আছে, এই ভোটাররা কিন্তু আসবে না কিন্তু ভোট দিতে, এরা রাস্তায় আসবে না। জাতীয় পার্টিকে যেরকম যেমন ধরেন রাস্তা নামতে দিচ্ছে না, লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছে না। তো তাহলে আপনার 40+10 50%কে আলাদা রেখে আপনার নির্বাচনে আসা, এগুলি ওভারঅল সবকিছু চিন্তা করে আমি মনে করি যে এখন সরকারের বিবেচনা করা উচিত, দেশটাকে এখন গোছানোর টাইম, আর ঝগড়াঝাটি গন্ডগোল করা উচিত না। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়েও, নির্বাচন নিয়েও কথা বলবো। মিহির ঘোষ, আপনার কাছে আসি। যেই বিষয়টি বলছিলাম আসলে, জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়, কিভাবে আসলে সেই ঐক্য ফেরত আসতে পারে বলে আপনি মনে করেন, মিহির ঘোষ? ধন্যবাদ। ধন্যবাদ আমার সভালোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমরা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পা দিয়েছি। ইতিমধ্যেই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি শুরু হয়েছে। সরকার পক্ষ থেকে এই বর্ষপূর্তিতে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানের শরীক, আমরা কমিউনিস্ট পার্টির সহ এই আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম। আমাদের পার্টির 2জন শহীদ আছেন, আমাদের
মাহমুদ হাসান রিজভী, আমাদের ছাত্র ইউনিয়নের নেতা, তিনি 18 জুলাই শহীদ হয়েছেন। আমাদের সিরাজগঞ্জের বা রিজন জেলা কমিটির সদস্য খেদমতুল নেতা প্রদীপ শহীদ হয়েছেন। আমাদের অনেক নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন, গ্রেপ্তার বরণ করেছিলেন। এবং শুধুমাত্র জুলাই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে লাগাতার সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিলেন, মিথ্যা মামলার শিকার হয়েছিলেন, জেলে গিয়েছেন, নানাভাবে অত্যাচারিত হয়েছেন, সভা সমাবেশে বাধাপ্রাপ্ত হয়েছেন। এই এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা গত জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল, যেটা 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা বা ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হয় এবং আমরা একটা নতুন যাত্রা শুরু করি। গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং যে ভোটাধিকারকে নির্বাচনে পাঠানো হয়েছিল, গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছিল এবং মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের কথা বলার স্বাধীনতা, সমাজ রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার ফিরে পাওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং দেশে যে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে এবং দুঃশাসন যেভাবে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল, সেখান থেকে উত্তরণের একটা সুযোগ। কিন্তু আমরা 1 বছর হয়ে গেল, 1 বছর এই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আজকে আমরা যে আশাবাদ উচ্চারণ করা উচিত, যে আশাবাদ আমরা জাতির সামনে যে আশার কথা শোনাতে পারতাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সেই আশার কথা শোনাতে পারছি। কারণ আমরা যার যার অবস্থান থেকে এই আন্দোলনে ছিলাম। এই আন্দোলনে আমরা বামপন্থীরা যেমন ছিলাম, বাম গণতান্ত্রিক জোট সহ, বেশিরভাগ বিরোধী বামচার সহ, বাংলাদেশ জাসদ সহ আমরা যুগপৎ করেছি। আমরা আমাদের আবার বিএনপি, সে তার জোট এবং যুগপৎ ভাবে সেই লড়াই করেছে। এমনকি ডানপন্থী, চরম দক্ষিণপন্থী, প্রতিক্রিয়াশীল জামাত ইসলাম, তারাও এই আন্দোলনের ছিল, আন্দোলনের নামে ঘটনায় তারাও ছিল। এই যে একটা এক জায়গায় আমরা যদিও কমিউনিস্ট পার্টি, এই আন্দোলনে আমরা মনে করেছি যে আমাদের যে অবস্থান থেকে, আমাদের স্বাধীন অবস্থান থেকে আমরা লড়াই করেছি, আমরা A to Z ইউনিটি, এইটার পক্ষে আমরা ছিলাম না যে আমরা একসাথে, এবং আমরা সেটা করি তার অবস্থাতে। কিন্তু আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন অনিবার্য ছিল, তার পতন উচিত বলে আমরা মনে করছি। কারণ দেশকে যেভাবে অগণতান্ত্রিক শাসন, দেশকে যেভাবে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যেভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার নির্বাচন করে, যেভাবে গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে আপোষ করে, সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা এবং আজকে যে চরম প্রতিক্রিয়াশীলদের উত্থান, এটার পিছনে সেই দিনের যে সুযোগ তারা পেয়েছে 8 সালের নির্বাচনে একটা বড় বিজয়ের পর। 14 সালে তারা বিনা ভোটে, 14 সালে তারা নির্বাচন করেনি, বিনা ভোটে নির্বাচন হয়েছে। 18 সালে তারা রাতে করেছে ভোট, 24 সালে আমি জানি নির্বাচন করেছে। কিন্তু 8 সালে কিন্তু মানুষ তাদেরকে রায় দিয়েছিল, 8 সালে তাদেরকে রায় দিয়েছিল ভোট দিয়ে। তারা সেই সুযোগটাকে, সেই ভোটটা দিয়েছিল, সেই ভোটটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে আপোষ করার জন্য। সেখানে মানে মানে আমাদের যে সুযোগগুলো সৃষ্টি হয়েছিল, যে প্রগতির ধারার যে সৃষ্টি হয়েছিল, সেই সুযোগগুলো সে কাজে না লাগিয়ে শুধু ক্ষমতাকে আঁকড়ে রাখি থাকার জন্য নানা রকম, যেমন প্রশাসনের সাথে সে নির্ভর হয়েছিল, দল নির্ভর, সে নির্ভর হয়েছিল পুলিশের, সে নির্ভর হয়েছিল সেনাবাহিনী, সে নির্ভরতা ছিল তার প্রশাসনের উপর, এবং নির্ভরতা ছিল এমপি তন্ত্র, আমলাতন্ত্র। এটার উপরে দেশ পরিচালনা হয়েছে, দেশের সর্বনাশটা ডেকে আনে। এবং আমরা দেখি যে সেই ধারাবাহিকতায় সেই রাষ্ট্র পরিচালনা করলো। তারই পরিপ্রেক্ষিতে যার যার অবস্থান থেকে আমরা লড়াই করছি, আমরা আমাদের অবস্থান থেকে স্পষ্ট করে দিচ্ছি আমরা দুঃশাসন শুধু অবসান চাই, আমরা দুর্নীতি দুঃশাসনের অবসান চেয়েছি। আমরা বলেছি দুঃশাসন হটাও, আমরা বলেছি দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প, অর্থাৎ প্রচলিত যে আমরা দুঃশাসনের হটানোর সাথে সাথে ব্যবস্থা বদল না, যে ব্যবস্থা 54 বছর ধরে আমাদের উপরে চেপে পড়েছে, এবং যে অসুস্থ রাজনীতি, যে পাল্টাপাল্টি রাজনীতি, যে দ্বিদলীয় রাজনীতি, সেইটার বিরুদ্ধে, সেইটা ভেঙে যদি আমরা বিকল্প রাজনীতি,
জনগণের বিকল্প না হতে পারে, এবং জনগণের আস্থাভাজন একটা বিকল্প, যে বিভিন্ন শ্রেণী পেশার যে দাবি দেওয়া সেটাকে মেনে নিয়ে জনগণের যে দাবি দেওয়া আছে, কৃষকের দাবি, শ্রমিকের দাবি, মেহনতি মানুষের যে দাবি, ছাত্র যুব তরুণ তাদের তরুণদের কর্মসংস্থানের সুযোগ, ছাত্রদের তার শিক্ষার অধিকারের সুযোগ, কৃষকের লাভজনকতা, মজুরদের সারা বছরের কাজ, শ্রমিকদের ন্যায্য মজুরি, এইটা মিলে একটা রাষ্ট্র গ্রহণ করবে, সেই জায়গায় সেই রকম একটা ব্যবস্থার জন্য আমাদের হয়ে গেছে। যাই হোক, দুঃখজনক সত্য, আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পর এত হাজার মানুষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই অভ্যুত্থান করলাম, আজকে বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমরা এখনো সেই গণতন্ত্রের জায়গায়, যে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, এটা গণতন্ত্রের লড়াই ছিল, এটা এই গণতন্ত্রের লড়াইয়ে ভোটাধিকার নির্বাচনে পাঠিয়েছিল। আমার পূর্ববর্তী বক্তা আমরা যে সমালোচকও বললেন যে আমরা নির্বাচন আদৌ ইনক্লুসিভ হবে কিনা, একটা সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, এইরকম একটা জায়গায় আমরা যেতে পারি। তাহলে নির্বাচনের জন্য যে লড়াইটা, ভোটাধিকার নির্বাচনে পাঠিয়েছে, মানুষ ভোট দিতে পারে। আজকে যার বয়স 14 সালে, যার বয়স 18 ছিল, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে। তাহলে সেই যে ভোটাধিকার, এবং ওই তরুণরা কেন রাজপথে নেমেছে, তার যেমন কোটা সংস্কারের লড়াই ছিল, তার যেমন বৈষম্যের বিরুদ্ধে কথা ছিল, তার নিজের ভোটের অধিকার। তাহলে সেই জায়গায় আমরা দেখছি যারা আমরা শরীর ছিলাম, ঐক্যমত কমিশনে হচ্ছে, বৈঠক হচ্ছে, সনদ তৈরির কথা হচ্ছে, কিন্তু অনেক আশঙ্কাই থেকে যাচ্ছে আদৌ সনদ, যেমন আজকে এনসিপি নেতা বলেছেন, আপনি বললেন যে তারা বলেছেন যে যদি কোনো সনদ তৈরি করতে আমরা ব্যর্থ হই, তাহলে কোনো নির্বাচনে এনসিপি যাবে। এই যে নানা রকম কন্ডিশন ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা অবশ্যই একটা সনদ, একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা রূপরেখা দেওয়া উচিত। কিন্তু আমরা দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের পর ফেল করেছি, আমরা মুক্তিযুদ্ধের পরে জাতীয় সরকার করে আমার দেশটাকে অগ্রসর করার যে সুযোগ পেয়েছিলাম তৎকালীন শাসকরা, সেটা হ্যাঁ কিছু প্রগতির ধারা মুক্তিযুদ্ধের পরে সূচনা হয়েছিল। 72-এর সংবিধানের যে মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এইটা একটা প্রগতির ধারা সূচিত হয়েছে। তারপরেও ব্যর্থতা ছিল। যদিও এটা জাতীয় সরকার, আমরা সেই সকলের মতকে গ্রহণ করতে পারতাম, তাহলে মুক্তিযুদ্ধের পরে যেভাবে আমাদের প্রগতি থেকে অগ্রসর হওয়ার কথা ছিল, সেটা আমরা পারি নাই। 90 সালে আমরা 3 জনের রূপরেখা করেছি। সেই 3 জনের রূপরেখা অনুযায়ী দেশ পরিচালনার কথা, যারাই নির্বাচিত হোক, সেই কিন্তু আমরা 3 জনের রূপরেখা দেবো। আমরা জুলাই সনদ আজকে করার জন্য আমরা চেষ্টা করছি, সেখানে নানা রকম বিরোধ আছে, আদৌ হবে কি, নানা রকম প্রশ্ন। এখন সনদ আমাদের পার্টি, আমরা মনে করি সনদ তৈরি করতে গেলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা সংবিধানকে ছুড়ে ফেলে সনদের অনেক বিষয় আমরা অনেক বিষয়ে এক হয়েছি, কিন্তু আমরা মৌলিক বিষয় যদি আমাকে এখন আমাদের একটা নতুন তরুণ দল, যারা ছাত্র আন্দোলনের, যারা এই অভ্যুত্থানে একটা ভূমিকা রেখেছে, তারা যখন বলছে হ্যাঁ অবশ্যই আমরা বিচার চাই, সংস্কার চাই, দৃশ্যমান বিচার চাই, সংস্কার চাই, সাথে সাথে তারা সংবিধান বাতিলের, আমরা তো সংবিধান বাতিল চাই। আমরা সংবিধানকে 72-এর যেটা অসম্পূর্ণ সেটা দূর করা। আমরা 72-এর সংবিধানের অনেক কিছু সংস্কারের, কিন্তু মূলনীতি যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান, সেটাকে ছুঁড়ে ফেলা, সেটাকে বাতিল করা, এই জায়গাতে তো আমরা একমত। আমরা অনেক বিষয়ই হয়তো আমাদের বাংলাদেশের বাস্তবতায় দিক, পার্লামেন্ট, নানা রকম ঘটনা, ওইখানে আমরা আবার সংখ্যানুপাতিক জায়গা থেকে সংখ্যানুপাতিক জামাতের কথা বলবো, সংখ্যানুপাতিক পদ্ধতি তো আমরা। জি মিহির ঘোষ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। জি, আমাকে একটি বিরতি নিতে হবে, সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। সংখ্যানুপাতিক পদ্ধতিটা, জি সংখ্যানুপাতিক পদ্ধতি কথা বলবো। জি মিহির ঘোষ, আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি একটি ছোট্ট বিরতি নিব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। বিরতির পর আমি একটু মাশরুমওয়ালা আপনার কাছে আসি। মিহির ঘোষ যেই প্রসঙ্গটি আসলে সবশেষ বলছিলেন, অথবা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছিলেন, এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে আসি, একই বিষয় নিয়ে মিহির ঘোষের কাছে যাব। এই যে নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা এক ধরনের বিভক্তি, বিতর্ক দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে যেই ব্যবস্থায় এখন নির্বাচন হচ্ছে, সেটি আবার কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে তারা সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সেইভাবে তারা ভোট চাইছে।
এই যে বিষয়টি, এটা এই ব্যাপারে আপনি কি বলবেন মাসুম মাওলা? আসলে দেখেন, আমাদের যে আগের যে মানে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে ইলেকশন প্রসেস যেটা আমাদের আছে, সেটার মধ্যে সেটার মধ্যে কিছু রিফর্ম যেটা করছে, রিফর্মের কাজ চলছে, সেটা নিয়ে আসলে আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় জানেন? সেটা হলো যে আমরা জাতীয় পার্টি হিসেবে আমরা কমপ্লিটলি ইগনোরড এই এই এন্টার প্রসেসের মধ্যে। আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা আমাদের প্রপোজাল দেওয়ার জন্য, আমাদের প্রপোজাল এখন পর্যন্ত নেয় নাই। এবং আমরা আপনাকে বলি, আমাদের যে আলী রিয়াজ সাহেব, যিনি এটা দায়িত্বের ভিতরে আছেন কনফারেন্স কমিশনের ভিতরে, ওনার সঙ্গে আমরা একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমরা আমাদের প্রপোজাল দেওয়ার জন্য। উনি টাইম দিয়েছিলেন। পরে আমরা প্রপোজাল যখন আমরা নিয়ে যাওয়ার পর দেখি আলী রিয়াজ সাহেব উনি ডেস্কে নাই, উনি সরে গেছেন। পরে ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে পরে জিনিসটা রিসিভ করেছেন। কিন্তু সেটারও ওনারা কোনো আমাদের প্রপোজাল অনুযায়ী তারা কোনো কিছু আগে বাড়েন নাই। তো যেসব প্রপোজাল নিয়ে ওরা কথা বলছেন, সেটা হলো একচেটিয়া বলতে পারেন এটা অন্যান্য দলের, বিএনপি, জামাত, এনসিপি, আমাদের সাইড থেকে কোনো কিছু তারা নেন নাই। তো সেই হিসেবে আমরা আসলে সেটার ব্যাপারে কোনো আমি কোনো মতামত দিতে চাই না, কারণ যেখানে আমাদের প্রপোজালই তারা নেয় নাই, তো সেখানে আমাদের প্রপোজাল নিত, নেওয়ার পরে বলতো যে আমরা এই দল থেকে এই পেয়েছি প্রস্তাব, সেই অনুযায়ী আমরা এই প্রসেসে আগে বাড়তে চাচ্ছি। যেখানে আমাদের কমপ্লিটলি ইগনোরই করেছে, তো সেই হিসেবে আমি আসলে ওই বিষয়ে আমি যাবই না। এইটা সম্পূর্ণ তাদের এখতিয়ার, তাদের দায়িত্বের মধ্যে পড়ছে। টুডে আর টুমরো তারা এটা আনসারেবলের মধ্যে থাকবে যে কেন ইলেকশন কমিশন বা কেন কনফারেন্স কমিশন ওনারা আমাদেরকে বাদ দিয়ে কথাটা করলেন। কারণ জাতীয় পার্টি ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার বাংলাদেশ পলিটিক্সে। জাতীয় পার্টি একটা দল, যে দল 9 বছর 10 বছর দেশ চালিয়েছে, যে দলের এখনকার ইয়াং ছাত্ররা যারা বা ইয়াং যারা আছে, যারা ধরেন এই যে দাদা কিছুক্ষণ বলেছিলেন অনেকে 18 বছর হয়ে গেছে বা এর আগে যারা আছে পরপর দুইটা প্রপার নির্বাচনে ভোট দিতে পারেন না, আমি যেটুকু শুনেছি হালকা ইয়েতে, সেটা বলে দেখেন এখন পর্যন্ত ওই ভোটাররা তো জানে না যে জাতীয় পার্টি 10 বছরে কি কি কাজ করেছে। এখন পর্যন্ত কি, আমি খালি এটুকু তুলে ধরি আপনাকে, জাতীয় পার্টি যেমন ধরেন, জাতীয় পার্টি আপনার হলো ইসলামিক পিপলস লিবারেশন বাংলাদেশ, জাতীয় পার্টি করা। আমি যদি এটা আমার সাবজেক্ট না, আমি খালি একটু তুলে ধরতে চাই আর কি। জাতীয় পার্টি ইজ দ্য ফার্স্ট সরকার যারা বলেছে বাংলাদেশ টেলিভিশন আজান প্রচার করার জন্য, মসজিদে বিদ্যুৎ বিল যাবে না। তো এরকম অনেক জিনিস আছে। এই কথাটা আমি কেন এটার মধ্যে এটা আনলাম, বিকজ হয়ে গেছে কি আমাদেরকে কমপ্লিটলি ইগনোর করা হচ্ছে, যেন আমরা ওই ইগনোরে বুঝাতে চাচ্ছে আমরা যেন ইলেকশনে না আসি, আমরা যদি ইলেকশন পার্টিসিপেট না করি, জানি না কোন জায়গায় তাদের একটা ফিয়ার আছে। তো এখন যদি এই সরকার যদি চায় যারা নির্বাচন শুধু বিএনপি, জামাত আর এনসিপি করবে, হ্যাঁ করতেই পারে, কারণ এনসিপির অবস্থান কি আমরা সবাই জানি, বিশ্লেষণ করে জানবো না, জানার দরকার নাই। ইলেকশনের ডেট আসলে ওরা উত্তর পেয়ে যাবে যে ওরা আসলেই নামে এনসিপি নাকি ওরা কাজে এনসিপি, ওদের কয়টা ভোট পায় সেটা তখনই জনগণ দেখতে পারবে। আমাদেরকে কমপ্লিটলি ইগনোর করে রেখেছে। তো এই জন্য ইলেকশন প্রসেস নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে চাই না, যেহেতু আমাদের প্রপোজালই নেয় নাই। এইটার একটা সময় আসবে, তখন জবাবদিহিতা করতে হবে এদেরকেই। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। মিহির ঘোষ, আপনার কাছে আসি। এই যে আপনারা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন এবং আরো বেশ কিছু রাজনৈতিক দল বলছে, কিন্তু বিএনপি তো আসলে এই বিষয়ে রাজি না, তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেতে চায় না এবং আরো কিছু রাজনৈতিক দল যেতে চায় না। মিহির ঘোষ, যদি বলতেন এই ব্যাপারে। আসলে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিটা আমরা অনেক আগে থেকে দাবি করতে আসছি। এইটা পৃথিবীর বহু দেশে, বিশেষ করে ইউরোপের দেশে, আমাদের এশিয়াতেও এইটা মানে নেপালে এবং শ্রীলঙ্কা এইটা অর্ধেক তারা সংখ্যানুপাতিক হয়, অর্ধেক কিছু সংখ্যানুপাতিক, কিছুটা সরাসরি। আমাদের এটা আমরা অনেকদিন আগে থেকে বলে আসতেছিলাম। আমাদের বলার পিছনে একটা ভিন্ন কারণ, সেটা হলো যে আমরা নির্বাচনে দেখি যে নির্বাচনে ধরেন যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলো হয়েছে, সেটা তুলনামূলক ভাবে মানুষ লাইনে দাঁড়ায় ভোট দিচ্ছে, মানুষ ভোট দিতে পারছে, হয়তো তুলনামূলক ভাবে প্রশাসনিক কারসাজি কম হয়েছে বা সেন্টার দখল হয়নি, সেইটা ঠিক। কিন্তু আমরা দেখি যে সেইখানেও করতে যা বোঝায় সেইটা কি হয়েছে, সেটা কেন হয়নি? কারণ
মানুষের একটা হয়তো সিদ্ধান্ত নিতে একটা প্রথমে যে আমার এই প্রার্থীটা আমার পাশে থাকে, মানুষের পাশে থাকে, থানায় যায়, হাসপাতালে যায়, লড়াই করে, সংগ্রাম করে, কিন্তু সে ওই তাকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু দ্রুত পরবর্তীতে যখন টাকার খেলা শুরু হয়, যখন সে মানে নানা রকম এই টাকার খেলা শুরু হয় এবং ধর্মের ব্যবহার, ধর্মের উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি, সে নানা ধরনের একজনকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করলে পরবর্তী ক্ষেত্রে থাকতে পারে। আমরা মনে করি যে সংখ্যানুগত পদ্ধতি হলে দলকে দলের আইডিওলজি, দলের আদর্শ আমরা প্রচার করব, দলের প্রতীক প্রচার করব এবং প্রতীককে ভোট দিবে, আদর্শকে ভোট দিবে, তখন এই ব্যক্তির যে টাকা পয়সার খেলা, বেশি শক্তির যে প্রভাব বা কালো টাকার যে প্রভাব, এইটা সাম্প্রদায়িক যে উস্কানি, এইটা 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 না থাকে তুলনামূলকভাবে। কিন্তু মীর ঘোষ, এটি আসলে কিভাবে হবে যদি আপনার সংখ্যানুপাতিক নির্বাচন হয়, যেটি বলছেন যে পেশি শক্তি, কালো টাকার খেলা, সেটা যে আসলে হবে না অথবা কমবে, এটার নিশ্চয়তা আসলে কিভাবে দেবেন? আমরা মনে করি নিশ্চয়তা তো কোনো বিষয় নেই, সব ব্যাপারে হইতে পারে যখন দলগত ভাবে, কিন্তু ব্যক্তি যখন থাকবে না, সামনে থাকবে দলের আইডিওলজি, দলের আদর্শটা সামনে থাকবে, দলের প্রতীকটা সামনে থাকবে এবং নির্বাচন কমিশন আয়োজন করবে, যার যার পজিশন শেষে ব্যাখ্যা করবে দল, সেইখানে মানুষ কনভিন্স হবে, কনভিন্স হয়ে ভোট দেবে। তো সেইখানে টাকা নিয়ে এখন যেভাবে প্রার্থীরা টাকার ছড়াছড়ি করে, বা এখন যেভাবে মানে সাম্প্রদায়িক উস্কানি, যে একজন হিন্দু প্রার্থী, একজন মুসলিম প্রার্থী বা একজন বৌদ্ধ প্রার্থী, সেইখানে একজন হিন্দু প্রার্থী জনপ্রিয় হওয়ার পরেও তার নানা রকম হয়তো শুরু করে দেয়, নানা রকম মানে না, কিন্তু সাম্প্রদায়িক মীর উস্কানি। ঘোষ, ব্যক্তি না থাকলেও যদি মার্কা থাকলো, কিন্তু সেই মার্কার যে রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত আছেন ওই এলাকার, ওই সংসদীয় আসনের, তারা তো ঠিকই হয়তোবা প্রভাব বিস্তারের চেষ্টা করবেন, অথবা তারা আর্থিকভাবে যে কাজগুলো করেন, যেটি বলছেন, সেটি তো তারা করবেন। একদম নির্মূল করার ব্যাপারে এটা তো আমরা পরীক্ষামূলক ভাবে আমরা অনেক কিছুই তো আমরা আমরা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় উত্তরণ করতে চাই। আমরা মানে মানে আমরা একটা উত্তরণ ঘটাতে চাই, উত্তরণ করতে যা দেখা যাবে হ্যাঁ সেটাও এই একদম আমাদের 100% শতভাগ যে আকাঙ্ক্ষা আমাদের ছিল বাস্তবায়ন হতে হচ্ছে, কিন্তু আমরা এটা মনে করি তুলনামূলক ভাবে পজিটিভ। তবে এটা নিয়ে আমাদের এটা আমরা জেদাজেদির মধ্যে রাখছি, এইটা না হলে নির্বাচন করা যাবে না, এইটা এইটা আমরা বলে মনে করেছি যে এই পদ্ধতিটা প্রয়োগ করে পৃথিবীর বিভিন্ন দেশে এইটা তারা প্রমাণ করছে যে নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন বা ইউরোপের বহু দেশে তারা প্রমাণ করছে যে যে নির্বাচনে যে খারাপ নেতিবাচক প্রভাব গুলা সেটা তুলনামূলকভাবে কম। সেই জায়গা থেকে আমরা বলেছি, তবে এই ইস্যুতে ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। নির্বাচন এইটা আমরা মনে করি না, আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন এই গণঅভ্যুত্থানের পদ্ধতির যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন যে জায়গায় চলে গেছে, জাতীয় সংসদের নির্বাচন ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা সেই ফেব্রুয়ারিতে করার কথা বলছে। আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচনটা করে ফেলা উচিত, এবং নির্বাচিত সরকার না আসলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেটা আরো বাড়বে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ইস্যুতে আমরা এটা চাই, তার মানে এই নয় আমরা এই দাবি আগেও করছি, তার মানে এই নয় যে এই দাবি করে আমরা নির্বাচনটাকে ভণ্ডুল করতে বা নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাই। নির্বাচনটাকে আমরা অবশ্যই মনে করি, কিন্তু আমরা দেখছি বাংলাদেশে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার নানা রকম ঠিক এই জায়গায় এখানে মীর ঘোষ, আপনি যে কথাটি বলছেন, জি, আপনি যে কথাটি বলছেন, আমি একটু যোগ করি আপনার সাথে। আপনি যে কথাটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে যে বৈঠক হলো, সেই বৈঠকের পরে একটি আলোচনা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একটি আলোচনা উঠে আসলো তাদের দুজনের বৈঠকের মধ্য দিয়ে, এবং এক ধরনের অনেকেই মনে করছিল, বিশেষ করে বিএনপির নেতারা অথবা অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অথবা সাধারণ মানুষও অনেকেই ভাবছিলেন যে আচ্ছা হয়তো তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, এবং তারপরে আবার প্রধান উপদেষ্টা আরেক অনুষ্ঠানে বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। ঠিক আছে, এই যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আবারও কথাটা আসলো, এখন বিএনপির
সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের অনেকের মধ্যে যেটি আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যে আবার নতুন করে একটি সন্দেহ যে তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে কি এপ্রিলেই নির্বাচন হবে, এমন একটি সন্দেহ তাদের মনে। আপনি কি মনে করেন, অথবা আপনার দলের এই বিষয়ে আসলে দৃষ্টিভঙ্গি কি, মত কি, যে এই ব্যাপার নিয়ে কোনো সন্দেহ আছে যে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হচ্ছে, এই ব্যাপারটা আপনারা আশ্বস্ত মিহির ঘোষ? আসলে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন, আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু ফেব্রুয়ারিতে বা এপ্রিল নির্বাচন যে হবে এইরকম সম্ভাবনার জায়গাটা মানুষের মধ্যে, জনগণের কিন্তু একটা সন্দেহ সৃষ্টি করছে ইতিমধ্যে, এবং অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। কারণ আমরা দেখি যে কিছু কিছু রাজনৈতিক দল কন্ডিশন জুড়ে দিচ্ছে। অনেকে এখন আবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার, হয়তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংস্কার কমিশন কোনো ভিন্ন মত হবে না, তত্ত্বাবধায়ক সরকার সবাই অ্যাকসেপ্ট করবে, কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সংস্থার নির্বাচন হতে হবে, এবং সেই স্থানীয় সংস্থার নির্বাচন আগে হতে হবে, এবং গণপরিষদ আগে হবে। এইরকম কন্ডিশন গুলো কিন্তু রয়ে গেছে, এবং এটার মধ্য দিয়ে জাতীয় সংসদের নির্বাচন এবং সংবিধান বাতিল করতে হবে। একটা রাজনৈতিক দল, যারা যদি এখন তারা নিবন্ধিত এখনো হয়নি, কিন্তু তারা, আমরা মনে করি তারা কিংস, তারা তাদের ডক্টর ইউনূস সরকারের বা এই অন্তর্বর্তী সরকারের আশ্রয় প্রশ্রয় দলটা তারা আজকে এখন তারা সারা দেশে নেমেছে, তারা পদযাত্রা করছে। আমরা যদি বিভিন্ন জেলায় খবর পাচ্ছি, সেখানে ডিসি সাহেবরা, এসপি সাহেবরা সেখানে তাদেরকে যেভাবে রিসিভ করছে এবং নানা রকম কথা শোনা যায়, তাদেরকে নানাভাবে সহযোগিতা করছে। এর মধ্য দিয়ে যে এই রাজনৈতিক দল কতক্ষণে তার জনপ্রিয়তা বা সে মানুষের কাছে যে তার নিবন্ধন হবে, তার কমিটি হবে, এবং সে জাতীয় স্থানীয় সংস্থার নির্বাচন আগে করে তার একটা ক্ষেত্র তৈরি করবে, এইরকম যদি সরকারের মনোভাব বা আমাদের আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলাম, এবং শোনা যায় যে বাংলাদেশের মানুষ এখন যে ডক্টর ইউনূসের সাথে ডক্টর ইউনূস, আপনার জামাত ইসলাম বা ইসলামপন্থী দলগুলো এবং জামাত ইসলাম আমাদের চরমনায়ের পীরের যে রাজনৈতিক দল, তারা একটা সরাসরি সমাবেশ, সেখানে আমরা একটা দেখলাম ইউনিট, সেখানে আমরা দেখলাম এনসিপি কে, সেখানে আমরা দেখলাম এবি পার্টিকে, সেখানে আমরা দেখলাম নুরুল পার্টিকে, গণ অধিকার পরিষদ, সেখানে আমরা দেখলাম আরো আদার্স ইসলামী দলগুলোকে, এবং তারা একটা একটা জায়গায় বলতে চায় যে তারা জোর করতে চায়। এবং এইটা একটা কথা আছে যে এটার প্যাট্রোনাইজ যে ডক্টর ইউনূস, এবি পার্টি, জামাত ইসলাম, এনসিপি, এটা কোনো লিঙ্ক, এবং তারা সেই জায়গাটায় মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা আকাঙ্ক্ষার জায়গা। প্রশ্ন উঠতে পারে, আদৌ অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ? আগামী দিনে প্রচুর, আমরা তো নিরপেক্ষ সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এই নিরপেক্ষ চরিত্র নষ্ট হয়েছে, তখন আগামী দিনে কিন্তু সেই সরকারের অধীনে আদৌ নির্বাচন নিয়ে যদি বিএনপি এইভাবে করা হয়, বিএনপির সাথে বৈঠক হয়েছে, কি বৈঠক হয়েছে, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের একটি লম্বা সময় ধরে বৈঠক হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখলাম বিএনপির মধ্যেও কিছু দ্বিধাদ্বন্দ্ব। সেখানেও আমরা দেখছি যে যে আসিফ উপদেষ্টা, যে তার পদত্যাগ দাবি করছে, যে কি নিরাপত্তা উপদেষ্টা খলিল, তার পদত্যাগ দাবি করতে, আমরা সেই খলিল সাহেবের মধ্যস্থতায় লন্ডনে, এবং খলিল সাহেব ব্রিফিং করল। এর মধ্য দিয়ে ব্রিফিং কি করলো যে এই সংস্কার, তারপরে কিছু দৃশ্যমান বিচার, এই কথাগুলো আগে থেকে ছিল। তাহলে এই এই লন্ডন বৈঠকের অগ্রগতিটা কি, এটা কিন্তু দেশবাসী অত পরিষ্কার হয়। এর ভিতরের মাঝে যা দুইজন যখন দ্বিপাক্ষিক, তখন দুইজন ছিল, যখন দুইজনের বৈঠকের মাঝে এটা কিন্তু দেশবাসী বুঝতে পারে। যাই হোক, কিন্তু আসলে একটা সংকট আছে। জি মিহির ঘোষ, আমরা দেখলাম সম্প্রতি সময়ে আমরা তো চট্টগ্রামে রোড মার্চ করলাম, আমরা বন্দর। জি মিহির ঘোষ, আমার হাতে সময় কম, আপনাকে ধন্যবাদ। আমি সুযোগ পেলে, জি মিহির ঘোষ আমাকে শুনতে পাচ্ছেন? আমরা নানা সাম্রাজ্যবাদী চক্রান্ত দেখছি, দেশি বিদেশি চক্রান্ত দেখছি, তারপরও আমরা আশাবাদী। এই জুলাই অভ্যুত্থানে, জুলাই মাসে, আগস্ট আসছে, আমরা আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা জুলাইয়ের নানা কর্মসূচি পালন করব, আগস্টের গণ অভ্যুত্থান দিবস পালন করব,
কিন্তু আমরা যে জুলাই আগস্টের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডার বাইরে যাতে অন্তর্বর্তীকালীন সরকার না যেতে পারে সেদিকেও আমরা সতর্ক থেকে জি মীর ঘোষ, আপনাকে ধন্যবাদ। পালন করতে চাই, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই এবং মীর ঘোষ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা সংস্কার চাই, কিন্তু আমরা মানে মুক্তিযুদ্ধ নিয়ে কোন মুক্তিযুদ্ধকে নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চায়, ৭১কে নিয়ে ৭১-২৪কে মিলাতে চায়, ২৪ গণঅভ্যুত্থান, ৯০ গণঅভ্যুত্থান, ৬৯ গণঅভ্যুত্থান, কিন্তু ৭১ আমাদের মহান মুক্তিযুদ্ধ, এটাকে এক করার ক্ষেত্রে এই এক করতে গেলে কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা, আমরা এদেশের মুক্তি। জি মীর ঘোষ, আমার হাতে আর সময় নেই, আপনাকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে জুলাই আগস্টে যে আকাঙ্ক্ষা ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আমার হাতে সময় একদম শেষ, সময় হলো, আমার হাতে ১ মিনিট সময় রয়েছে, দুঃখিত, সময় সীমিত। আপনি যদি একটু জাস্ট বলতেন যে এই যে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কতটা আস্থা রাখছেন আপনি অথবা আপনার রাজনৈতিক দল, মাসুমওয়ালা? এটা তো কমপ্লিটলি কন্ট্রোল বা ইন্টারিম গভর্নমেন্ট, তো এখানে তো নিউট্রালিটিতে আমরা এখনো দেখছি না, নিউট্রালিটির কোনো সুযোগ নাই। এখন গভর্নমেন্ট চাচ্ছে তাদের সুবিধা মতন করে, যখন নির্বাচন কমিশন প্রস্তুত হবে এবং সরকারের কিছু এজেন্ডা আছে এগুলো ফুলফিল হবে, তারপরে তারা ইলেকশনের কথা বলবে। আর ওই মির্জার আমি কিছু কথা শুনছিলাম মাঝখানে, পুরো কথাটা ক্লিয়ার না, আমি কয়েকটা জানতে চাচ্ছিলাম। ওই যে উনি যেটা নির্বাচনের কথাটা বলছিলেন, আমার এখানে সন্দেহ হয় যে এই 2025 তো বাদ দেন, 2026 সালের শেষের দিকে নির্বাচন ডিক্লেয়ার করে কিনা সন্দেহ আছে এখানে। আর এই জন্যই ওনারা আসলে নির্বাচন কমিশনটা ওনারা আস্তে ধীরে ধীরে ওনারা করছেন, এখন ওনারা ক্লিয়ার না। ওনারা যখন মনে করবেন নির্বাচন দেওয়ার সময় হয়েছে, তখন দেখবেন এটার ব্যাপারে একটা ক্লিয়ার কিছু জানতে পারবেন। এর পর্যন্ত এইভাবে ওনারা স্লো অ্যান্ড স্টেডি ভাবে চলতে থাকবে। থ্যাংক ইউ। মাসুমওয়ালা, আপনাকে অনেক ধন্যবাদ। মীর ঘোষ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।